আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা তো সবাই জানি যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে যুক্তরাজ্য সফরে রয়েছেন এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও যুক্তরাজ্যেই অবস্থান করছেন। আমি যতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি করছি সেই সময় পর্যন্ত। কিন্তু প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলম, আমরা তার সম্পর্কে কি মন্তব্য করতে পারি? তিনি মন গড়া মিথ্যা শুনিয়েছেন সাংবাদিকদের, তিনি সত্য লুকিয়েছেন, তিনি লজ্জায় সত্য গোপন করতে বাধ্য হয়েছেন। বিষয়টা আসলে কি? তিনি যে মঙ্গলবার বললেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে, সাংবাদিকরা যখন প্রশ্ন করলেন যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে সাক্ষাৎ হচ্ছে কিনা, যেহেতু এটি গভর্নমেন্টের অন্তর্বর্তী সরকারের ডিক্লিয়ার্ড বক্তব্য ছিল যে সাক্ষাৎ হবে, প্রেস সচিব শফিকুল আলম কি বললেন যে তিনি যুক্তরাজ্যে এই মুহূর্তে নেই। আমরা যেটি শুনেছি তিনি কানাডায় অবস্থান করছেন। আমি এই বিষয়ে পরে বলবো। তার আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এই মুহূর্ত পর্যন্ত অবস্থান করছেন তার কয়েকটি একেবারে এভিডেন্স আপনাদের সামনে তুলে ধরি। তিনি যখন বলছেন শফিকুল আলম যে তিনি কানাডা গেছেন, হয়তো তিনি দেশে নেই কিয়ার স্টারমার, ঠিক সেই সময় কিয়ার স্টারমার তার কার্যালয়ে বসে কাদের সঙ্গে সাক্ষাৎ করছেন? গত আগস্টে যুক্তরাজ্যের সাউথপোর্ট এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যে কয়েকজন শিশু নিহত হয়েছিল, সেই শিশুদের পরিবারের সদস্যরা তার সঙ্গে সাক্ষাৎ করছেন, কথা বলছেন এবং নিহত শিশুদের উদ্দেশ্যে স্মৃতিস্তম্ভ নির্মাণ কিভাবে করা যায় সেজন্য অর্থ বরাদ্দর ঘোষণা দেয় কিয়ার স্টারমার। আপনারা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এটি ভিডিও, আমি স্ক্রিনশট নিয়ে দেখাচ্ছি স্কাই নিউজের। এবং একই দিনে আরেকটি অনুষ্ঠানে স্কাই নিউজের পলিটিক্যাল এডিটর বেথ রিগবি তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, চ্যালেঞ্জ জানাচ্ছেন যে শীতকালীন জ্বালানি ভাতা, সে দেশের শীতকালীন জ্বালানি ভাতা নীতির পরিবর্তনের বিষয়ে কেন যুক্তরাজ্য সরকার এই পদক্ষেপ নিল, একেবারে ইউটার্ন নিল। এটা তাদের অভ্যন্তরীণ বিষয়, যে বিষয়ে প্রশ্ন করছে আমি শুধু সেটি তুলে ধরছি। এবং তাকে জিজ্ঞাসা করছিলেন যে আপনি কি বুঝতে পারছেন যে আপনি কত বড় ভুল পদক্ষেপ নিয়েছেন? স্কাই নিউজের পলিটিক্যাল এডিটর বেথ রিগবি। এবং 11 জুন, আজ বুধবার, যুক্তরাজ্যের সরকারের বিভিন্ন বিভাগের জন্য যে বাজেট বরাদ্দ হয়েছে সেই বাজেট নিয়ে পর্যালোচনা করেন, বিভিন্ন খাত তুলে ধরেন, ব্যয় পরিকল্পনা নিয়ে সে দেশের অর্থমন্ত্রী র্যাচেল রিভস হাউস অব কমন্সে তিনি এই বিষয়ের উপর পর্যালোচনা করেন। তার ঠিক ডান পাশে, আপনারা লক্ষ্য করুন, তার ঠিক ডান পাশে বসে আছেন সে দেশের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তাহলে প্রমাণ তো হলো যে কিয়ার স্টারমার বসে আছেন মানে নিজ দেশেই আছেন। আচ্ছা, তাহলে কেন শফিকুল আলম এই ধরনের একটি সত্য গোপন করলেন? চরম সত্য দিনে দুপুরে একেবারে যুক্তরাজ্যে বসেই সে দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে, যে তিনি সম্ভবত কানাডায় গেছেন। কার কাছ থেকে শুনেছেন, কি বলেছিলেন তিনি সংবাদ সম্মেলনে? তিনি বলছেন একজন এমপি জানিয়েছে যে তাদের প্রধানমন্ত্রী দেশে নেই, তাই ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে হয়তো সাক্ষাৎ হবে না। এবং এটি শফিকুল আলম নিজেও বলার চেষ্টা করছিলেন, যদি তিনি ফিরে আসেন কানাডা থেকে, যদি
ব্যাটে বলে মেলে, শিডিউলে ম্যাচ করে, তাহলে দুই দেশের সরকার প্রধানের মধ্যে বৈঠক হতে পারে, সাক্ষাৎ হতে পারে। আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূস যে যুক্তরাজ্য সফরে গিয়েছেন, এটি বাংলাদেশের কোন মানুষের অজানা আছে? নেই তো নিশ্চয়ই, তাই না? কিয়ার স্টারমার তার নিজ দেশ ছেড়ে অন্য কোথাও যাচ্ছেন অথবা দেশে আছেন কি নাই, এটি সে দেশের মানুষজন জানে না, জানবে না। আর সেখানে একজন এমপি, যিনি শফিকুল আলমকে জানিয়েছেন যে তিনি দেশে নেই, সম্ভবত একজন এমপি জানবেন না সে দেশের প্রধানমন্ত্রী দেশে আছেন কি না? আচ্ছা, আমাদের পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী কি বলেছিলেন গত 4 জুন সংবাদ সম্মেলনে দেশে বসে? তিনি বলেছিলেন রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ হবে, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও সাক্ষাৎ হবে। আচ্ছা, কেউ কি জানতে চেয়েছিল যে কেন সাক্ষাৎ করবেন না, না করলে আমরা খুব হতাশ হব, আমরা খুব কি বলা যায় এটাকে, আমরা খুব ডিসঅ্যাপয়েন্টেড হব? কেন এগুলো সরকারকে আগ বাড়িয়ে বলতে হবে? আর কেন আগ বাড়িয়ে বলতে গিয়ে সব জায়গায় এভাবে তালগোল পাকিয়ে ফেলছেন সরকার সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিরা? কেন প্রধান উপদেষ্টা, প্রেস সচিব বিভিন্ন ইভেন্টকে কেন্দ্র করে এ ধরনের বক্তব্য দিচ্ছেন, আর ডক্টর মোহাম্মদ ইউনূস ছোট থেকে আরো ছোটতর হচ্ছেন? আর সবচেয়ে বড় কথা, ও দেশে গিয়েই কি সে দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের বিষয়টি মানে কনফার্ম করতে হয়? এই মনে করেন যে আমাদের সরকার প্রধান অন্য কোনো দেশে যাচ্ছে, সেই দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ হবে, বৈঠক হবে, সেটি কত আগে নির্ধারিত হয়ে থাকে? কারা নির্ধারণ করে থাকে? অবশ্যই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বা যে দেশের যে কোনো দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই কাজগুলো করে থাকে, অথবা সরকার প্রধানের কার্যালয়, রাষ্ট্রপ্রধানের কার্যালয়। কাদের মাধ্যমে করে? সংশ্লিষ্ট ওই রাষ্ট্রে, যে রাষ্ট্রে যাচ্ছেন সেই রাষ্ট্রে মানে প্রত্যেকের তো একটা করে এম্বাসি থাকে, হাই কমিশন কার্যালয় থাকে। তাহলে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা প্রধান উপদেষ্টার কার্যালয় লন্ডনের বা ইউকের যে আমাদের হাই কমিশন আছে, তাদের মাধ্যমে যোগাযোগ করে এগুলো নিশ্চিত করবে? নাকি আমরা ঘুরতে গেলাম, বেড়াতে গেলাম, গিয়ে একটু চেষ্টা করলাম ভাই আপনার সঙ্গে দেখা করব, সরকার প্রধান রাষ্ট্রপ্রধানের উদ্দেশ্যে আমরা বলছি? এগুলোর কোনো প্রয়োজন নেই। এবং সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে এটি সরকারি সফর। এটা এমনই সরকারি সফর যে আমরা জানতে পারলাম ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ হাই কমিশনের একজন কর্মকর্তা। এর বাইরে বা আরও অনেকে থাকতে পারে, এর বাইরে যুক্তরাজ্য সরকারের অথবা রাজা চার্লসের কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন না। সরকারি সফর হলে তো অবশ্যই তাদের কারো না কারোর উপস্থিত থাকার কথা। আমরা তো শুনতে চাইনি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এত বিশাল মর্যাদা দেওয়া হবে, আমরা তো এটা আশা করিনি যে না এটা করতেই হবে। তাহলে কেন এগুলো প্রতিটা সফরে, প্রায় প্রতিটা সফরের সময় এগুলো এ ধরনের লঙ্কাকাণ্ড বাঁধানো হচ্ছে? আমাদের কাছে অবাক লাগছে। শফিক সাহেব এই কথাগুলো না বললেও পারতেন। আমি সব বাদ দিলাম। ওখানকার এমপি কি বলেছে, কিয়ার স্টারমার আসলে দেশে আছেন কি নেই, অথবা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে যুক্তরাজ্যের তাদের মাধ্যমে যোগাযোগ করতে পারেনি বা করেনি, অথবা কিয়ার স্টারমার সময় দেয়নি, সব বাদ দিলাম। শফিক সাহেব মানুষকে এতটাই বোকা মনে করেন যে এই ইনফরমেশন টেকনোলজি যুগে তিনি যেই হোটেলেই থাকুন না কেন, সব হোটেল লবিতে তো টেলিভিশন চলে, সেই দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধানের সংবাদ কিছুক্ষণ পর পর তো হেডলাইনগুলো দেখা যায়। তার জন্য তো এমপির খোঁজ লাগে না, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের সূত্র, এগুলো কিচ্ছু লাগে না। 5 মিনিট চোখ ব্রলেই হয়ে যায়, টেলিভিশন স্ক্রলেই দেখা যায় যে সে দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কোথায় থাকছেন।
আমাদেরকে বোকা বানাতে গিয়ে তারা নিজেরাই যে কতটা খেলো করে ফেলছেন নিজেদেরকে, এটুকু বোঝার ক্ষমতা কি তাদের নেই? হয়তো আমাদেরকে আরো অনেক কিছু দেখতে হবে, তার জন্য আমরা প্রস্তুত আছি। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত 10 মাসে 11 বার বিদেশ সফর করেছেন এবং এই সফরগুলোর প্রায় সবকটি কোনো না কোনো ভাবে বিতর্কিত হয়েছে। কেন এই বিতর্কগুলো সৃষ্টি হচ্ছে, কারা সৃষ্টি করছে? তিনি যে যুক্তরাজ্য সফরে রয়েছেন এই মুহূর্তে, সেই যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করেও একাধিক ইস্যুতে লঙ্কা কাণ্ড ঘটে গেছে। সর্বশেষ যে বিষয়টি জানা গেছে যে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে তার বৈঠক হচ্ছে না, বা কিয়ার স্টারমার তার সঙ্গে সাক্ষাতে বসছেন না। অথচ শুরু থেকেই সরকারের পক্ষ থেকে, মানে ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকে বেশ ঢাকঢোল পেটানো হচ্ছিল এটি একটি সরকারি সফর, বাংলাদেশ যুক্তরাজ্য সম্পর্কে অনন্য উচ্চতায় নিয়ে যাবে, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে তার বৈঠক হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে কিয়ার স্টারমার এই মুহূর্তে কানাডা সফরে রয়েছেন। সেখানে তিনি কানাডার নতুন যে প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বৈঠক করবেন এবং পরবর্তীতে এটি হবে 14 তারিখে, আর 15 থেকে 17 জুন G7 সম্মেলন, সেখানে তো তিনি খুব স্বাভাবিকভাবেই উপস্থিত থাকবেন, এই সম্মেলনে যোগ দিবেন। আবার আমাদের প্রধান উপদেষ্টা ফিরবেন 14 জুন, অর্থাৎ কোনোভাবেই এই বৈঠক হচ্ছে না, অন্তত এটুকু বলা যেতে পারে এখনো পর্যন্ত যা মনে হচ্ছে। এখন এই যে বৈঠক হচ্ছে না বা সাক্ষাৎ হচ্ছে না, সেই সম্পর্কে মঙ্গলবার যুক্তরাজ্যে একটি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম কি বললেন, কথাগুলো একটু ভালো করে শুনবেন। তিনি বলছেন, আমরা যেটা জানতে পারছি যে উনি সম্ভবত, মানে ব্রিটেনের প্রধানমন্ত্রী, উনি সম্ভবত কানাডায় আছেন, কানাডা ভিজিট করছেন। ব্রিটিশ এক পার্লামেন্টারি এমপি এসেছিলেন আজকে, উনি জানালেন যে উনি কানাডায় আছেন। এরপরও চেষ্টা করা হচ্ছে সময় এবং শিডিউল ম্যাচ করলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হতে পারে। এই যে শব্দগুলো, এই যে বাক্যগুলো আমাদের জন্য কতটা অপমানজনক, কতটা অবমাননাকর। হচ্ছে না, হবে না, সেটা ভিন্ন জিনিস, তার নর্মাল ব্যাখ্যা দেওয়া যেতে পারে। কিন্তু এই যে অনেক কিছু হাইড করতে গিয়ে যে আপত্তিকর বিষয়গুলো বেরিয়ে আসে, তিনি বললেন কি সম্ভবত উনি কানাডায় আছেন, এটা সরকারি সফর। বাংলাদেশের সরকারের প্রধান গেছেন যুক্তরাজ্য সফরে, এখানে সম্ভবত, বোধ হয়, হতে পারে, এই শব্দগুলো কেন আসবে? আর যে দেশ সফরে গেছেন সেই দেশের প্রধানমন্ত্রী কোথায় আছেন উনি নিশ্চিত নন। আবার কি বলছেন, এক পার্লামেন্টারি এমপি এসেছিলেন, তিনি বললেন যদি এটি সরকারি সফর হয়ে থাকে, একজন পার্লামেন্টারিয়ান বা একজন এমপির কাছ থেকে কেন এই তথ্য জানতে হবে? এটা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এটি সরকারি সফর। কেন এইভাবে আগ বাড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশাল উচ্চতায় উঠাতে গিয়ে আবার ঠপাস করে একবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে, বা তিনি নিজে মাটির সাথে মিশে যাচ্ছেন? কতটা অকূটনৈতিক সুলভ এই শব্দগুলো, এই আচরণগুলো। ব্রিটেনের এই মুহূর্তের অন্যতম একজন রাজনৈতিক বিশ্লেষক ক্রিস ব্ল্যাকবার্ন, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্য সফরের আগেই একটি আর্টিকেল লিখেছেন, মন্তব্য প্রতিবেদন লিখেছেন। সেখানে কিয়ার স্টারমার যাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ না করেন, কোন ধরনের বৈঠকে না বসেন, সেই বিষয়ে তিনি নানান ধরনের যুক্তি বিশ্লেষণ ধরে আহ্বান জানিয়েছেন, কারণ তার সাথে কোনো বৈঠক
না হয়। এবং তিনি যে কারণগুলো উপস্থাপন করেছেন, এটি কি ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাক্ষাতের মূল কারণ আমরা জানি না। তবে এই ধরনের একটি মন্তব্য প্রতিবেদন লেখা হয়েছে, আমি অংশ বিশেষ আপনাদের বলছি মূল অংশটা। তিনি বলছেন, যখন একজন রাজনৈতিক নেতা বা সরকার বা রাষ্ট্রপ্রধান অন্য কোন রাষ্ট্রের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের সঙ্গে বৈঠকে বসেন, এটা কেবল দ্বিপাক্ষিক কোনো সম্পর্কের জায়গা থেকে নয়, বরং শাসন ব্যবস্থার ভিত্তি হিসেবে ব্যবহৃত মূল্যবোধ এবং নীতি সম্পর্ক একটি স্পষ্ট বার্তা দেয়। বার্তাটা কি? তিনি বলছেন যে সম্ভবত ইউনূসের তত্ত্বাবধানে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা হলো ভিন্ন মতের কণ্ঠ রোধ করা। মানে শুধু এটিই নয়, এটি চরমপন্থার নীরব আলিঙ্গন। একসময় বাংলাদেশের রাজনীতির প্রান্তে ঠেলে দেওয়া ইসলামপন্থী কট্টরপন্থীরা এখন শক্তির সাথে পুনরায়, মানে পূর্ণমাত্রার শক্তির সাথে পুনরায় আবির্ভূত হচ্ছে। আপনারা জানেন যে নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশে যে মৌলবাদদের উত্থানের একটি উর্বর ভূমিতে পরিণত হয়েছে বা সুযোগ তৈরি হয়েছে এই দেশে, সেটি সম্পর্কে একটি প্রতিবেদন দেওয়া হয়েছে, যথেষ্ট সাড়া ফেলেছিল বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিভিন্ন অঙ্গনে। তিনি বলছেন নিউ ইয়র্ক টাইমসে সেই প্রতিবেদনের রেফারেন্স দিয়ে, এই প্রতিবেদন অনুসারে এই গোষ্ঠীগুলো কঠোর ধর্মীয় নীতি আরোপ করছে, শিল্পী, কর্মী এবং নারীদের হুমকি দিচ্ছে এবং দেশটি যে ধর্মনিরপেক্ষ ভিত্তির উপর প্রতিষ্ঠিত ছিল তা ধ্বংস করছে। ইউনূসের প্রশাসন তাদের অন্য জায়গা করে দিচ্ছে বলে মনে হচ্ছে। সুবিধাজনক ভাবে হোক অথবা হিসাব নিকাশের বাইরে হোক, যেভাবেই হোক, বাংলাদেশে বহুত্ববাদের মূল্য এরই মধ্যে তার ঘাটতি অনুভূত হচ্ছে। তার এই মন্তব্য প্রতিবেদনকে কেন্দ্র করে আবার ডেভিড বার্গম্যান, যিনি শেখ হাসিনার সরকারের অন্যতম তুমুল সমালোচক ছিলেন আন্তর্জাতিক অঙ্গনে, তিনিও বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের গত 9 মাস ধরে বা তার বেশি সময় ধরে কেবল সেই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়নি, বরং শত শত, মানে শুধুমাত্র যাকে তাকে গ্রেপ্তার করা হচ্ছে ঢালাও হত্যা মামলা দিয়ে তা নয়, শত শত আওয়ামী লীগ সমর্থক এবং রাজনীতিবিদকেও গ্রেফতার করেছে যাদের হত্যাকাণ্ডে কোনো ভূমিকা ছিল না, যাদের অনেকেই 7 বা 8 মাস ধরে আটক রয়েছেন, যদিও তাদের অপরাধের সাথে জড়িত থাকার কোনো প্রমাণ নেই। ক্রিস ব্ল্যাকবার্ন একথাও বলছেন যে এরই মধ্যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, এই ধরনের মানবাধিকার সংগঠনগুলো এরই মধ্যে ডক্টর ইউনূস সরকারের মানবাধিকার বিষয়গুলোকে কেন্দ্র করে তুমুল সমালোচনা করেছে। এই অবস্থায় কিয়ার স্টারমার যদি ডক্টর ইউনূসের সঙ্গে মানে কোনো ধরনের সাক্ষাৎ করেন বা বৈঠকে বসেন, তাহলে অভ্যন্তরীণ রাজনীতিতেও ব্যাপক বিরূপ প্রভাব পড়বে। এখন আমরা জানি যুক্তরাজ্যে মানবাধিকার ইস্যুগুলোকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়, যদিও একথাও আমরা জানি যে এই মানবাধিকার বিষয়গুলোকে আবার তারা বিভিন্ন জায়গায় অস্ত্র হিসেবে ব্যবহার করে। সেই জায়গা থেকে কিয়ার স্টারমার সজ্ঞানেই তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের বিষয়টি এড়িয়ে গেছেন কিনা আমরা নিশ্চিত নই। তবে হলো যে না বা হচ্ছে না এটা মোটামুটি নিশ্চিত। এবং সরকারের পক্ষ থেকে কেন এই বিষয়গুলো আগে থেকে ঠিক করা হয় না, কবে বৈঠক হবে, কবে কি হবে। এবং আমরা দেখেছি প্রত্যেকটি সফরের আগে, বিদেশ সফরের আগে এরকম অনিশ্চয়তার মধ্যে দিয়ে তারা কথা বলে। এখন আসলেই অনিশ্চয়তা বলবো নাকি এগুলো আগ বাড়িয়ে বলা হয় মানুষের সামনে ডক্টর মোহাম্মদ ইউনূসের গুরুত্ব মানে বেশি করে বাড়িয়ে তুলে ধরতে গিয়ে নিজেরাই নিজেদের ফাঁদে পড়ে যান কিনা, এগুলো তো অনেক আলোচনা হচ্ছে। যদি কয়েকটা উদাহরণ দিই শেষে, আমি একটু শেষ করবো। যেমন বিমস্টেক সম্মেলন নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হচ্ছে কিনা একেবারে শেষ মুহূর্তে যিনি বৈঠক হলো তার আগের রাতে জানা গেল, এবং সেটি করতে গিয়ে অনেক ধরনের চেষ্টা করতে হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। আচ্ছা, হলো তো, হওয়ার পরে কি হলো? এই যে শফিকুল আলম প্রেস সেক্রেটারি, প্রধান উপদেষ্টা, তিনি যে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ সম্মেলনে যে দাবিগুলো করলেন নরেন্দ্র মোদী শেখ হাসিনা ইস্যুতে কি ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, তিনি তার বিরক্তি প্রকাশ করেছেন শেখ হাসিনাকে নিয়ে, শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়টি তিনি যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিচ্ছেন। এই বিষয়গুলো তো একেবারে
ডাহা মিথ্যা। এবং তারপর ভারতের বিভিন্ন গণমাধ্যম সেখানকার কূটনৈতিক সূত্র বরাত দিয়ে নানান ধরনের রিপোর্ট করলো। চীন সফরে গেলেন, চীন সফরে গিয়ে বলা হলো যে $2.1 বিলিয়ন বাংলাদেশকে ঋণ দেওয়া হচ্ছে বিভিন্ন ইনভেস্টমেন্টের জায়গা থেকে। কোথায় সে ঋণ? তখনই বলেছিলাম এগুলো শুধুমাত্র প্রতিশ্রুতি, দেওয়া দরকার দেওয়া হয়েছে ভদ্রতা খাতিরে, তার একটা মাত্র আউটকামও তো আমরা দেখতে পাইনি এখনো পর্যন্ত। আমরা দেখলাম কাতার সফরে যাওয়া হলো, তখন বলা হলো যে এটি রাষ্ট্রীয় সফর। রাষ্ট্রীয় সফর হলে তার কোনো নমুনা তো আমরা দেখলাম না, সেই রাষ্ট্রের পক্ষ থেকে বিশেষ সম্মান, রাষ্ট্রীয় ভোজ কিংবা কাতারের আমিরের সঙ্গে বৈঠক। এটি কিভাবে রাষ্ট্রীয় সফর হয়? বিমানবন্দর তিনি যখন নামলেন, একটা লাল গালিচা, একটা কার্পেট বিছানো ছিল, সেটাকে বলা হলো লাল গালিচা সংবর্ধনা। এই ধরনের বালখিল্য কথাবার্তা বলে কাদের সম্মানহানি করা হচ্ছে? যুক্তরাজ্যের এই সফরকে কেন্দ্র করেও নানান বিষয়ে এরই মধ্যে অনেক বিতর্ক হয়েছে, সৃষ্টি হয়েছে, আপনারা জানেন। শেষমেশ কি হয়, কোন দিকে আমরা কি অর্জন করব, সেটা অনেক বড় প্রশ্ন। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।